মনোনয়নপত্র জমার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে অতি ব্যস্ততা, বড় ধরনের অভিযোগ ছাড়াই দাখিল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। উনি তো বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারেন, আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। আচরণ বিধিগুলো মানতে হয়, সেটি যাতে তারা অনুসরণ করে। বগুড়ার 3 আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা। মির্জা ফখরুল, আমির খসরু সহ বিএনপি, জামায়াত, এনসিপির অনেক নেতাই দাখিল করেছেন সশরীরে। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। এবার নয়াপল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার দেখভালে হাসপাতালে জুবাইদা রহমান। শীত আর কুয়াশার দাপটে দেখা মেলেনি সূর্যের, জনজীবনে প্রভাব। আরও 2-3 দিন থাকতে পারে তীব্রতা। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী। পাতা লাগানো করবে না, বমিও করবে না, একটু যদি আমি আসতে যাই আমার শরীর অস্থির দিয়া লাগে। শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট তো এখানে নিয়ে যায়, কাম করা মুশকিল, কাজ করা যায় না। প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মূল হোতা আল আমিন নিষিদ্ধ জেএমবির সদস্য। জঙ্গি সংশ্লিষ্টতায় আগেও হয়েছিল গ্রেফতার। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ছিল প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী 1 আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থীও রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছে। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর 3 আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 11 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দিনাজপুর 6 আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী। কুমিল্লা 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনোনয়নপত্র দাখিল করেছেন নরসিংদী 2 আসনে। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনো সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন এই জনবিরোধী কোনো কাজ হবে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি জনগণের রাজনৈতিক দল, যেটি উদারপন্থী রাজনৈতিক দল। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান তিনি। কুমিল্লা 11 আসনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 10 দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসনে মনোনয়নপত্র জমা দেন। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন পঞ্চগড় 1 আসনে। বাংলাদেশের রাজনীতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে সুন্দর একটা আবহাওয়া আমরা দেখতে চাই, তার একটা পরিবেশ এখন পর্যন্ত রংপুরে বিদ্যমান আছে। আগামীর বাংলাদেশে আমাদের এই নির্বাচনী জোট সংস্কারের জন্য লড়াই করবে। এছাড়া মনোনয়নপত্র জমা দিতে বিভিন্ন জেলায় দিনভর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমান রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। জারিন অর্নি, যমুনা নিউজ। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধি না পাওয়ায় এর মাধ্যমে শেষ হলো নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ। সব প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা। কেউ নিয়ম ভঙ্গ করলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সময় আর বাড়ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয় সোমবার বিকেল 5টায়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকে হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী কর্মী সমর্থকরা। সকালে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, ভবিষ্যতে সরকার প্রধান হিসেবে দেশের সংকট নিরসনে কাজ করবেন তারেক রহমান। সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। তীব্র শীত উপেক্ষা করেই সকালে মনোনয়নপত্র জমা দিতে আসেন ঢাকা 14 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এখানে আমরা কোনো ধরনের সংখ্যা দেখছি না। আমাদের আত্মবিশ্বাস যে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন ঢাকা 14 প্রতিটি কেন্দ্র হবে। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ঢাকা 12 আসন থেকে নির্বাচন করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনিও। এদিকে মনোনয়নপত্র দিতে এসে জামায়াতের সঙ্গে জোট এবং এ নিয়ে দলের মধ্যকার ভাঙন নিয়ে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, জোট নিয়ে দ্বিমত থাকতেই পারে, তবে এটি কোনো আদর্শিক জোট নয়। এছাড়াও সারাদিন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বিকেলে ঢাকা 8 আসন থেকে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী SA সিদ্দিক সাজু। এসব প্রার্থীরা যথাযথ আচরণবিধি মেনেই মনোনয়ন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। জুনিয়র সিনিয়রদের মধ্যে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে বসার ব্যবস্থা করে দেয় এবং তাদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ যে সম্পর্ক, যেভাবে তারা একে অপরকে কুশলাদি বিনিময় করেছেন, আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাল্লাহ করতে পারব।
মনোনয়ন জমা দিতে শেষ ঘণ্টায় প্রার্থীদের মধ্যে ছিল বাড়তি ব্যস্ততা। যাচাই বাছাই ও সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 21 জানুয়ারি। এরপর প্রচারণা শুরু 22 তারিখ থেকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার ও ইসিকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান তারা। বলেন, বিরোধী প্রার্থী যেই হন না কেন, ভোটে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান রিটার্নিং কর্মকর্তা। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল প্রার্থীদের ভিড়। ঢাকা 1, 2, 3, 1920 এই 5 আসনের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ঢাকা 13 ও 15 আসনের 20 জন প্রার্থী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অনেকে শেষ দিনেও নিয়েছেন মনোনয়নপত্র। সকাল 11টার দিকে ঢাকা 13 আসনে লড়তে মনোনয়নপত্র জমা দেন এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ। অন্যদিকে একই আসনে শরিক দল খেলাফতে মজলিসের মামুনুল হকের জন্য মনোনয়নপত্র জমা দেয়নি জামায়াতে ইসলামী ও এনসিপি। ঢাকা 1, 2, 3, 1920-এর বেশিরভাগ প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন মনোনয়নপত্র। শরিক দলগুলোর জন্য বেশ কিছু আসনে মনোনয়ন জমা দেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন যেহেতু যাত্রা শুরু করছে, যথাসময় নির্বাচন হবে আমরা আশাবাদী, কিন্তু সারা বাংলাদেশে জনগণই নিরাপত্তা হুমকিতে রয়েছে। আমরা প্রার্থী যারা রয়েছি আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব সরকারের লেভেল প্লেইং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন। ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ডাক্তার শফিকুর রহমান ব্যক্ত করেছেন, সেক্ষেত্রে আমরা ঢাকা 15 আসনে বিজয় লাভ করে আমরা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। আমার দল এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে একটা ভালো নির্বাচন করার জন্য। প্রার্থীদের একটা সিকিউরিটির বিষয় থাকে। আমার সিকিউরিটি আমার জনগণ, আমার সিকিউরিটি আমি নিজে, উপরে রব্বুল আলামিন। আমি জনগণের কাছাকাছি বহুত আগে থেকে যাওয়ার চেষ্টা করছি। সময় আছে, সব মিলে 42-43 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন, আমরা সে আহ্বান জানাচ্ছি। রিটার্নিং কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। 21 তারিখে গিয়ে প্রতীকবদ্ধ করা হবে, তখন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে এবং প্রার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আচরণবিধি মেনে চলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন এবং একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে প্রার্থিতা যাচাই বাছাই। আপিল করতে পারবেন 5 থেকে 11 জানুয়ারি, আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 19 বছর পর দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা উৎসবে মাতেন। কার্যালয়ে তাকে স্বাগত জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান নতুন করে দেশ গড়ে তোলার উপর জোর দেন। জনতা আর নেতাকর্মীদের মাঝে তারেক রহমান, ঠিকানা পুরনো কিন্তু আগমন নতুন পরিচয়, নতুন স্বপ্নের সারথি হয়ে। এই নয়াপল্টন সেই ভূমি যেখানে বিএনপির আন্দোলন, সংগ্রাম, রক্ত, বুলেট, গ্রেফতার সহ হামলার বহু নৃশংস স্মৃতি জমা। এই কার্যালয় ঘিরে গত 17 বছর আবর্তিত হয়েছে বিএনপি রাজনীতি। শত নিপীড়নের পরও নয়াপল্টনমুখী স্রোত থামাতে পারেনি স্বৈরাচার সরকার। আজ সেই কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। কার্যালয়ে প্রবেশ করে নিজের কক্ষে না গিয়ে শুরুতে জনভোগান্তি এড়াতে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই,
সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। শুভেচ্ছা বক্তব্যে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। পরে তারেক রহমান কার্যালয়ে তার জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন। ঘুরে দেখেন নতুন করে সাজানো কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ। প্রায় ১৯ বছর পর নয়াপল্টনে তারেক রহমানের আগমনের খবর শুনে ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানানোর পাশাপাশি নতুন ভোরের প্রত্যাশা ছিল সবার মাঝে। সকল পর্যায়ে সকল দলের মানুষের অধিকার বাংলাদেশের মাটিতে তারেক রহমান সাহেবের নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। কখনো বাসায় শুইতে পারি নাই, ফ্যামিলিকে সময় দিতে পারি নাই আজকের এই দিনটার জন্য। এজন্য আমরা এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে ছুটে এসেছি। বিকেল ৩টায় গুলশানের বাসা থেকে বের হয়ে তারেক রহমানের গাড়িবহর কাকরাইলে আসে ৩:৩০টায়। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে নাইটাঙ্গেল মোড় থেকে নয়াপল্টন কার্যালয়ে প্রবেশে সময় লাগে আরও ৩০ মিনিট। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনি ঠিক আসলে কোথায় আছেন সেটা একটু জানাবেন, এবং তারেক রহমান এখন আসলে কি করছেন বা কি ধরনের কর্মসূচি রয়েছে, পরবর্তী গন্তব্য কোথায়, একটু বিস্তারিত জানাবেন। রবিন, এখন পর্যন্ত পরবর্তী গন্তব্য তিনি কোথায় যাবেন আমরা যতটুকু জানতে পেরেছি গুলশান এভিনিউ তার যে বাসা সেখানেও যেতে পারেন, আবার এভারকেয়ার হাসপাতালে যেখানে তার মা অসুস্থ আছে সেখানেও যেতে পারেন, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ তিনি এখন পর্যন্ত নয়াপল্টন কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং তিনি এখানে এসেছিলেন ঠিক 4টার দিকে। এর মধ্যেই 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং আমরা দেখেছি যে ভেতরের যে অর্থাৎ নয়াপল্টন কার্যালয়ের যে পাঁচতলা ভবনটিতে বিভিন্ন অঙ্গ সংগঠনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলো তিনি পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ তিনি এখানে আদায় করেছেন এবং মাগরিবের নামাজের পর এখানে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করতে আমরা বাইরে থেকেই দেখছিলাম, কারণ যেহেতু দোতলায় তার যে রুমটি তার বসার জন্য যে রুমটি করা হয়েছে সেই রুমটিতে একটি বেলকনির পরে কাচ দেয়া একটি রুম করা হয়েছে। সেই কাজ দিয়ে আসলে ভিতরে দেখা যাচ্ছিল যে অনানুষ্ঠানিকভাবে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা ছিল সেখানে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্রদল সহ মহিলা দলের নেতাকর্মীরাও ছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলেন। ঘণ্টাখানেক আগে সেই পর্দাটি টেনে দেওয়া হয়েছে। আমরা ধারণা করতে পারি সেখানে হয়তো নেতাদেরকে, যেহেতু সামনে নির্বাচনকে সামনে রেখে হয়তো গুরুত্বপূর্ণ বৈঠকও সেখানে হয়তো হতে পারে এবং আমরা যতটুকু দেখেছি যে তাকে বহনকারী যে প্রোটোকলের গাড়িগুলো সেগুলো সাজানো হয়েছে, হয়তো খুব অল্প সময়ের মধ্যে তিনি এখান থেকে বের হবেন এবং এরপরে হয়তো গুলশান এভিনিউয়ের যে বাসা অথবা তার এভারকেয়ারে যেখানে তার মা অসুস্থ অবস্থায় রয়েছে তাকে দেখতে যাওয়ার জন্য তিনি এখান থেকে রওনা হতে পারেন। অনেক ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত। গেল 48 ঘন্টায় তাঁর স্বাস্থ্যের কোনো পরিবর্তন ঘটেনি। চিকিৎসকরা জানিয়েছেন, দেশি বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। সার্বিক তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। নভেম্বর মাসের 23 তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। পরে যুক্ত হন যুক্তরাজ্য, চীন ও জাপানের বিশেষজ্ঞরা। শুরুতে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও খালেদা জিয়ার অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন তিনি। বিএনপি চেয়ারপারসনের সার্বক্ষণিক খোঁজ খবর নিতে প্রতিদিন নিয়ম করে হাসপাতালে যাচ্ছেন পরিবারের সদস্যরা। সোমবার সকালে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। পরে কন্যা জায়মা রহমান আসেন ছোট চাচি শামিলা রহমানকে সাথে করে।
চিকিৎসকরা বলছেন এখনও কোনো ইতিবাচক সংবাদ নেই খালেদা জিয়ার ব্যাপারে। গেল 2 সপ্তাহ ধরে একই অবস্থায় রয়েছেন তিনি। উনি এখনো কি আইসিইউতে ভেন্টিলেশনে ট্রিটমেন্টটা নিচ্ছেন? আগের মতো ছিলেন ওইরকমই আছে। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন বলেও জানান এই চিকিৎসক। বোর্ড নিয়মিতভাবে মনিটর করছেন। বোর্ড প্রতিদিন রাতে একবার বসেন। বোর্ডের ডাক্তাররা সকালবেলা ভিজিট দেন, দুপুরবেলা ভিজিট দেন। তাদের প্রয়োজন অনুসারে যখনই যেটা দরকার হয় তখনই তারা সেটা করে। হার্ট, কিডনি ও লিভার সহ শরীরের নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন বেগম খালেদা জিয়া। সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থা জটিল থেকে জটিলতর হয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। কাজ করবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান দলের মুখপাত্র পদে কাজ করবেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিপ্লবের জন আকাঙ্ক্ষা পূরণে এনসিপিতে যোগদান করেছেন তিনি। সংসদে যাওয়ার চেয়ে সহযোদ্ধাদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করে গণতন্ত্রের উত্তরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সজীব ভুঁইয়া। গণভোটে হা ভোট দিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। আসন্ন সংসদ নির্বাচনের জন্য 300 আসনের বিপরীতে এনসিপির পক্ষ থেকে সারা দেশে 47টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচণ্ড শীতে কাবু পুরো দেশ। গত কয়েকদিনের মতো আজও অনেক এলাকায় দিনভর নেই সূর্যের দেখা। এর প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশ জুড়ে এই শীতের তীব্রতা আরও 2-3 দিন থাকবে। মূলত সূর্য ঢাকা ঘন কুয়াশার কারণেই এমন শীত। মধ্য দুপুরেও কুয়াশা, রাজধানীতে দৃষ্টি ঝাপসা করে দেয় এমন শীতল আবরণ দিনভর। সকালে ঢাকার তাপমাত্রা যখন 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তখন শীতে কাবু নগরবাসী। বিশেষ করে ছিন্নমূল মানুষ পড়েন বেশ বিপাকে। মন চায় লেপ মুড়িয়ে বিছানায় পড়ে থাকতে, কিন্তু পেটের তাগিদে তা কি আর সম্ভব? তাই রিক্সা চালাতে চালাতেই শ্রমজীবী আউয়াল খুঁজছেন আগুন পোহানোর জায়গা। পেয়েও গেলেন তিনি। সূর্যের কোনো আলো নাই, এই জন্য বাতাসে ঠান্ডায় আমরা মনে করেন যে হ্যাম হয়ে যাচ্ছে। এই যে গাড়ি চালাইতে চালাইতে আঙ্গুল মনে করেন যে বাঁকা হয়ে যায়। তাও তো গাড়ি চালানো লাগতেছে, কি করবো, পেটের দায়ে না চলালে হয় না, বউ পোলাপান আছে। ধনী গরিব সবার মাঝেই শীত আসে সমানে সমান, কিন্তু ঠান্ডার নিদারুণ প্রভাব কেবল নিম্ন আয়ের মানুষের বেলায়। অধিকাংশরই কাটে শীতবস্ত্রহীন কষ্টের পৌষ মাঘ। শীতের কোনো পোশাক কিংবা কোনো কম্বল কাউরে এখনো পর্যন্ত দিতে দেখি নাই। যারা বিত্তবান ব্যক্তিরা আছে তারা যদি এরকম অসহায় রিক্সা চালক এবং পথে যারা বসবাস করে তাদেরকে এরকম একটু শীত বস্ত্র বিতরণ করতো, তাহলে তারা শীতটা নিবারণ করতে পারত। শীতজনিত রোগে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে শিশু রোগী বেড়েছে রাজধানীতে। শ্যামলীর বাংলাদেশ ও শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর এমন চাপ সকাল সন্ধ্যা। ডাক্তার দেখাইছি, হ্যাঁ, পরীক্ষা করে সুই টুই দিয়ে সবকিছু দিয়ে কইছে মেডিকেল ভর্তি করেন। কাউন্টারে পাঠাইছে, হ্যাঁ, ভর্তি করে 3 দিন ভর্তি করতে হবে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে বিঘ্ন ঘটছে নৌযান চলাচলেও। খুব ঠান্ডা, হাতে কাজ করতেছে না, গাড়ি চালান যাচ্ছে না, ঠিক আছে, খুব প্রচুর শীত। তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কোন শীত ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের, মাঠে একটা লোক নাই, কৃষক নাই,
হ্যাঁ বড় দুর্ভোগে আছে সব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশার কারণে যে ঠান্ডা শৈত্যপ্রবাহের চেয়েও তা বেশি হওয়ার আশঙ্কা। সেই হিসেবে মঙ্গলবার সূর্যের দেখা না মিললে দেশের গড় তাপমাত্রা আরও কমবে খানিকটা। গতকালকে ডেনসিটি যেটা ছিল, আজকে আরও ডেনসিটি ঘন কুয়াশা বৃদ্ধি পেয়েছে এবং এটা হয়তো আগামী আরও 48 থেকে 72 ঘন্টায় এরকমই পরিস্থিতি থাকবে। আর তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা 2018 সালে হয়েছে জানুয়ারি মাসে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা এটা 2.6 ডিগ্রি সেলসিয়াস। এবছর সে ধরনের না ওই রকম হবে না। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ নিয়ে টানা 4 দিন ধরে শাহবাগে কর্মসূচি পালন করছে সংগঠনটি। সোমবার বেলা 2:15 থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 2টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 12টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। 2:15টার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় বন্ধ করে দেয়। রাজধানী কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মূল হোতা আল আমিনকে এখনও ধরতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন পরিচয় গোপন করে সমন্ধির নামে 3 বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে আল আমিন নিষিদ্ধ জেএমবির সদস্য। জঙ্গি কার্যকলাপের জন্য একবার গ্রেফতারও হয়েছিলেন তিনি। রয়েছে 7টি মামলাও। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। মুহূর্তেই উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে 30 থেকে 40 মিটার দূরেও। ধ্বংসস্তূপের অবস্থা দেখে আঁচ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না। হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত 3 বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আল আমিন। সামনের 2 রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে। সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম। বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালও। ওখান তো হুইল পাউডারটা নিয়ে এই ঘুরে খাবে বটিটা নিয়ে এমনি হুইল পাউডারটা কাটবো। আর এমন টাইমে যে মিলটা পইরা গেলাম এই পর্যন্তই জানি, আর কিছুই জানি না। আমি শোয়া ছিলাম কম্বল কথা উঠে আমার প্রথমে একটা ফর্দাটা খুলিয়া পড়ছে, পরে এই যে গ্লাস ভাঙ্গিয়া কেড়ে বৃষ্টির মতন আয়া পড়া শুরু করছে আর গন্ধ। হঠাৎ করে বিকট আওয়াজ, মানে আমি গ্যারেজের ভিতরে এই বরাবর ছিলাম, ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কাই উপরে উঠেই ফেলাইলো। বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে 400 লিটার রাসায়নিক দ্রব্য, 4টি ককটেল সাদৃশ্য বস্তু, একটি ল্যাপটপ ও 2টি মনিটর জব্দ করে। আমরা এখানে হাইড্রোজেন পারঅক্সাইড লেবেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি, তারপর ককটেল সদৃশ্য বস্তু আমরা পেয়েছি। তো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট, যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট, আমাদের স্পেশালাইজড ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিট, তারা এক্সপার্ট, তারা এগুলো নিয়ে কাজ করছে। স্থানীয়রা জানান 20 থেকে 25 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায়। বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো। এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আল আমিন আর তার স্ত্রী আসিয়া। ছোট ছোট পোলাপান ওই জামাই বউ দুইজনই পড়াইতে, ভিতরে আর কোনো লোকজন আসে, হ্যাঁ আত্মীয় স্বজন আসতো, কিন্তু জামাই বউ থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে, জামাই বউ থাকতো শো। এটা নাকি মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয়, এটা তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হইতেছে। আসলে কিন্তু তা না, এটা একটা বাটপার। এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক যেন করে। মাদ্রাসাটার নামে চালাইতো সাইনবোর্ড আছে মাদ্রাসা, এলাকা কেউই কইতে পারবো না যারা এই কাম করছে, আজ পর্যন্ত কেউ কইতে পারবো। খুব খারাপ লোক এরা, মানে এরা উপর দা পর্দাশীল, তল দা মরগান যে ড্যারিং কাম করতো। বিস্ফোরণের ফলে তাদের 3 সন্তানও আহত হয়। ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আল আমিন। মাদ্রাসার আশপাশে স্থানীয়দের ছবি দেখাতে আল আমিনকে শনাক্ত করেন তারা। এই যে এইটাই তো নাকি? হ্যাঁ, ও থাকছে এই বাসায়, ও আর ওর স্ত্রী থাকছে। এটা হচ্ছে হারুনের বোনের জামাই। ওর নামটা কি? ওর নাম হচ্ছে আল আমিন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত 7টি।
2017 সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব। সাথে পাওয়া যায় অস্ত্রসহ উগ্রবাদী বই। জানা যায় সে জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য। মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় 7 জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। আলামিনের স্ত্রীসহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 6 জনকে। আলামিনকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক, তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখাই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা শেষে আমরা এই পর্যন্ত 6 জনকে আমরা এই সংক্রান্তে আমরা অ্যারেস্ট দেখিয়েছি। হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদের নামে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার প্রতিবাদ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা স্থানীয় বিজেপি অফিসে হামলা ও ভাঙচুর করে। বিকেলে ভোলার নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, গত 24 ডিসেম্বর সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিফাতকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকেলে প্রতিবাদ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারে বিজেপি বা অফিসের সামনে পৌঁছালে মিছিলটি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এই ঘটনায় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে বিজেপি অফিসে হামলা করে, ভাঙচুর করা হয় অফিসের মালামাল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ, তবে ককটেল ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতারা। শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নামিয়েছি। সেই মিছিলের উপরে জাতীয় পার্টির অফিস থেকে আমাদের উপর বোমা হামলা করা হয় এবং কি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে গুলিবর্ষণ করা হয়। সন্ত্রাসী অলওয়েজ তারা এর আগে কয়েকবার হামলা করছে, এখনো এই হামলার একই হামলা করছে। এখনো পুলিশ সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করছে এখানে, যার কারণে এখনো মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিজেপির পার্টি অফিসে এখন তালা দেওয়া আছে, তাদের ভিতরে কোনো ভাঙচুর হয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। আর বেশ কিছুদিন ধরেই চাঁদাবাজির অভিযোগ জানিয়ে আসছিলেন কারণ বাজারের ব্যবসায়ীরা। এ নিয়ে সমিতির সাথে বিভিন্ন পক্ষের দিন দরবার হয়েছে একাধিকবার, তবে কোনো সুরাহা হয়নি। এর মাঝেই সকালে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায় দুর্বৃত্তরা। অভিযোগ, আক্রমণ করেছে চাঁদাবাজরাই। পুলিশ বলছে মামলা হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। চাঁদাবাজির কারণে অতিষ্ঠ কারণ বাজারের ব্যবসায়ীরা। গেল কয়েকদিন ধরে এর প্রতিবাদ করছেন তারা। দ্বারস্থ হয়েছেন প্রশাসনেরও। প্রতিকার না পেয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে দাঁড়ান ব্যবসায়ীরা। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে অতর্কিত আক্রমণ চালায় অভিযুক্ত চাঁদাবাজ গ্রুপটি। এতে পণ্ড হয়ে যায় মানববন্ধন কর্মসূচি। অতর্কিতভাবে এই যে চাঁদাবাজরা আইসা প্রশাসনের সামনে আপনার হামলা করে, মিনিমাম 100-150 পোলাপান হবে। ওদের নিয়ে আমাদের ধাওয়া দিছে মতো আমরা সবাই তো আতঙ্কিত, আমরা সবাই দৌড় দিছি। তো উনি কয়েকজনরে মারছে। কারণ বাজারের ব্যবসায়ীদের একটাই কথা, আমরা কখনোই চাঁদাবাজদের আশ্রয়, চাঁদাবাজদের কাছে বন্দী থাকতে চাই না। ব্যবসায়ী নেতারা বলেন, পট পরিবর্তনের পরও চাঁদাবাজির কোনো পরিবর্তন হয়নি। নতুন করে বেড়েছে চাঁদার পরিমাণ। এর প্রতিকার চান তারা। শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে বলেও অভিযোগ তাদের। অতর্কিতভাবে ওই আব্দুর রহমানের অনুসারীরা কোথায় থেকে, ওরা কোনো ব্যবসায়ী নাই, এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ওরা আইসা আমাদের এই নিরীহ ব্যবসায়ীদের উপরে হামলা করে। হামলা করার পরে দেখা গেছে যে আমাদের অনেক ব্যবসায়ী আহত হয়ে এখন হসপিটালে আছে। আমরা যে এই ভিকটিম, আমরা আজকে ভয়ের মুখে আছি। আমাদের মার্কেটের দোকানদাররা বিগত দিনেও ভয়ের মুখে আসলো, এখনও সামনে আরও ভয়ের মুখে আছে। কেউ তার নাম বদলে সে হয়তো আমরা দোকান থেকে বাইরে কোথাও যাব, তখন দেখা গেল যে পথে ঘাটে আমাদেরকে মাইদুর দিব। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এটি তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক পক্ষ অতর্কিত আক্রমণ করেছে এবং বেশ কয়েকজন তাদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং আমাদের পুলিশ সাথে সাথে রেসপন্স করেছে এবং আমরা সোনার সাথে সাথে এখানে এসেছি এবং এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, তাদের কাজে তারা চলে গিয়েছেন এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছে, যেই ঘটে না কেন, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা দাবি করি। এই ঘটনার পর কারণ বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
তাইওয়ানকে চতুর্দিক দিয়ে ঘিরে ব্যাপক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। একযোগে অংশ নিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী ও রকেট ফোর্স। ভূখণ্ডটির স্বাধীনতাকামী শক্তি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে বেইজিং। জবাবে ফাইটার জেট ও সামরিক বাহিনী মোতায়েন করে নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে তাইপে। একের পর এক উড়ছে ফাইটার জেট, আকাশে অবস্থান নিচ্ছে বোমারু গোয়েন্দা বিমান, সমুদ্রে টহল দিচ্ছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজ। তাইওয়ান দ্বীপকে পুরোপুরি অবরুদ্ধ করে এই তৎপরতা। যুদ্ধকালীন কোনো মুহূর্ত মনে হলেও এটি আসলে চীনা বাহিনীর মহড়া। 2022 সালের পর তাইওয়ান প্রণালীতে 6ষ্ঠ দফায় এমন কার্যক্রম পিপলস লিবারেশন আর্মি পিএল-এর। বেইজিংয়ের দাবি, স্বায়ত্তশাসিত দ্বীপটির বিচ্ছিন্নতাবাদীদের কড়া সতর্কবার্তা দিতেই জাস্ট মিশন নামের এই মহড়া। এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে একটি কঠোর সতর্কতা, সেই সাথে চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষায় একটি বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। জল, স্থল, আকাশ, 3 পথের এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাই করা হয়। মঙ্গলবারও মহড়ার জন্য অঞ্চলটিতে প্রায় 10 ঘন্টার সমুদ্র ও আকাশপথের নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মহড়ার জবাবে সতর্ক অবস্থান নেয় তাইওয়ানের সামরিক বাহিনী। যুদ্ধবিমান তো মোতায়েন করা হয়ই, সেই সাথে সচল করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ধরনের মহড়া শুধু তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলে না, বরং আন্তর্জাতিক আইনকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রতিবেশী দেশকে হুমকি দিতে চীনা কর্তৃপক্ষের সামরিক তৎপরতার কঠোর নিন্দা জানায় তাইওয়ান। সম্প্রতি তাইওয়ানের কাছে রেকর্ড $1110 কোটি অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যার মাত্র 11 দিনের মাথায় বিশাল এই মহড়া শুরু করেছে চীন। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।